খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর পূর্বে বাংলা সম্পর্কে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে এই অঞ্চলে আর্য, দ্রাবিড় ও মঙ্গোলয়েড গোষ্ঠীর অবাধ যাতায়াত ছিল এবং তাদের মধ্যে এক সম্প্রদায়ের নাম ছিল বঙ্গ। বাংলা বদ্বীপটি কয়েক হাজার বছর ধরে ঘন জঙ্গল ও জলাভূমি ছিল। ঠিক কবে বাংলায় মানুষ প্রবেশ করেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দলিল নেই। একদল গবেষকদের দাবি যে ৬০,০০০ বছর আগে চীন থেকে মানুষেরা বাংলা এসেছিল। এই অঞ্চলের প্রাচীনতম জনগোষ্ঠী হয়তো দ্রাবিড় ভাষায় কথা বলতো। এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে কৃষি, পরবর্তীতে বাণিজ্য এবং সংস্কৃতির বিকাশ ঘটে। এই অঞ্চলে দ্রাবিড়, অস্ট্রিক সহ বিভিন্ন জাতি একে অপরের উত্থান ও পতনের মাধ্যমে শাসন ও বসবাস করত। বাংলা অঞ্চল মূলত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তবে প্রাচীনকালে সরাসরি বাংলায় কোনো সাম্রাজ্য গঠন হয়নি। বাংলার পার্শ্ববর্তী বিহার অঞ্চল, যা মগধ নামে পরিচিত ছিল, সেই রাজ্যের শাসক বৃহদত্ত রাজবংশের রাজা বৃহদ্রথ বাংলার সাথে মগধের সংযোগ রেখেছিল। তবে তার শাসনামলে তিনি বাংলায় তেমন প্রভাব ফেলতে পারেনি। মগধ সাম্রাজ্যের পরবর্তী রাজা বিম্বিসার মগধ বা বিহারের সাথে বাংলা সহ বিভিন্ন অঞ্চলের সাথে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপন করেছিল। বিম্বিসারের ছেলে অজাতশত্রু, যিনি তার পিতাকে বন্দী ও হত্যার মাধ্যমে নিজের সিংহাসনে বসেন, তিনিও বাংলা অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছিল। অজাতশত্রুর মৃত্যুর পর মগধ রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মগধ সাম্রাজ্যের বৃহদ্রথ বংশের পতন ঘটে এবং মগধ সাম্রাজ্যের প্রভাব থেকে মুক্ত হয় বাংলা অঞ্চল। মগধ সাম্রাজ্যে বৃহদ্রথ বংশ বা রাজা অজাতশত্রুর সাম্রাজ্যের শাসন উৎখাত করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা রাজা শিশুনাগ মগধ সাম্রাজ্য শাসন করে এবং তার শাসনকালে বাংলা অঞ্চলকে মগধের সাথে যুক্ত করে, বাংলার উপর সরাসরি প্রভাব বিস্তার করে। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক মগধ শাসন করে এবং বাংলা অঞ্চলে প্রভাব অব্যাহত রাখে। তার সময়কালে বাংলা বৌদ্ধ ধর্মের অঞ্চলে পরিণত হয়। রাজা কালাশোকের মৃত্যুর পর শিশুনাগ বংশ দুর্বল হয়ে পড়ে। সে সময় মহাবদ্য নন্দ শিশুনাগ বংশকে উৎখাত করে মগধ সাম্রাজ্যে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন এবং বাংলায় শাসন শুরু হয় নন্দ সাম্রাজ্যের। নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা মহাপদ্ম নন্দ বাংলাকে সরাসরি মগধের সাথে যুক্ত করে দেয়, এমনকি বাংলা অঞ্চলে শক্তিশালী প্রশাসন ও সামরিক বাহিনী গঠন করে। নন্দ সাম্রাজ্যের সময়কালে বাংলায় কঠোর শাসনের প্রয়োগ ছিল, এমনকি উচ্চ কর আদায় করা হতো। বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় যুগ হচ্ছে নন্দ সাম্রাজ্য। এ যুগে বাংলার শক্তিমত্তা ও প্রাচুর্য শীর্ষে আরোহণ করেছিল। এ যুগে বাংলা সমগ্র উত্তর ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। গুরুত্বপূর্ণ নন্দ সাম্রাজ্যের পতন ঘটে চাণক্যের কৌশলে এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে। চন্দ্রগুপ্ত নন্দ সাম্রাজ্যের শেষ দুর্বল রাজা ধননন্দকে পরাজিত করে নন্দ সাম্রাজ্যের পতন ঘটায়। চন্দ্রগুপ্ত নন্দ শাসনামলের বাংলা সহ সমস্ত অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অধীনে করে নেয়। নন্দ সাম্রাজ্যের উৎখাত ঘটিয়ে বাংলায় মৌর্যদের শাসন শুরু হয়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর পশ্চিম ভারত থেকে বাংলা অঞ্চল পর্যন্ত শাসন করে। চন্দ্রগুপ্তের পর পরবর্তী রাজা তার পুত্র বিন্দুসার বাংলা অঞ্চলের শাসন ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করে এবং এই অঞ্চলে উন্নয়ন অব্যাহত রাখে। বিন্দুসারের পুত্র অশোক মৌর্য সাম্রাজ্যের অন্যতম জনপ্রিয় শাসক। সম্রাট অশোকের সময় বাংলায় শান্তি বিরাজ করেছিল এবং সংস্কৃতির বিকাশও ঘটেছিল। প্রাচীন ভারতের প্রধান একটি সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য, যা খ্রিস্টপূর্ব ৩২২ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫ পর্যন্ত বিদ্যমান ছিল। মৌর্য সাম্রাজ্য শাসনকালে বাংলাদেশের মহাস্থানগড় তৎকালীন কেন্দ্রীয় অঞ্চল ছিল। চাণক্যের বইতে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রশংসাও করা হয়েছিল। সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে। সাম্রাজ্যের শেষ শাসক বৃহদ্রথ মৌর্যকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে মৌর্য সাম্রাজ্যের উৎখাত করে শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ফলে মৌর্য সাম্রাজ্যের বাংলা সহ সকল অঞ্চল শুঙ্গ সাম্রাজ্যের অধীনে আসে।
শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র তার শাসনামলে বাংলা রাজনৈতিকভাবে স্থিতিশীল ছিল, তবে সংস্কৃতি ও ধর্মীয় প্রভাব তেমন ছিল না। এমনকি বাংলা সহ বিভিন্ন অঞ্চলে বৌদ্ধরা নির্যাতনের শিকার হয়েছিল। শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতি ছিল দুর্বল শাসক, যার ফলে শুঙ্গ সাম্রাজ্যে ফাটল ধরতে শুরু করে। রাজা দেবভূতিকে তার ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব কর্ণ হত্যা করে শুঙ্গ সাম্রাজ্যের পতন ঘটিয়ে বাংলা সহ শুঙ্গ সাম্রাজ্যের সকল অঞ্চলে কর্ণ বংশের শাসন শুরু হয়। বাংলায় কর্ণ বংশের শাসন খ্রিস্টপূর্ব প্রথম শতকে স্বল্পকালীন সময়ের জন্য ছিল। কর্ণ বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কর্ণের পর তেমন কোনো শক্তিশালী রাজা ছিল না, এবং এই বংশের দুর্বল শাসনকে কাজে লাগিয়ে সাতবাহন বংশের উত্থান ঘটে। সাতবাহন বংশের শাসক রাজা গৌতমীপুত্র সাতকর্ণী কর্ণ সাম্রাজ্যের শেষ শাসককে পরাজিত করে কর্ণ সাম্রাজ্যের অবসান ঘটান। সাতবাহন শাসনামলে বাংলায় তেমন প্রভাব ফেলেনি। মূলত সাতবাহন সাম্রাজ্য দক্ষিণ ভারতকে প্রায় 400 বছরের অধিক শাসন করলেও বাংলায় তেমন গুরুত্ব দেয়নি, যার ফলে কর্ণ সাম্রাজ্যের অবসানের সাথে সাথে বাংলা বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে বিভিন্ন শাসকের অধীনে চলে যায়। তবে বাংলার বিভিন্ন অঞ্চলের শাসক ও বিদ্রোহীদের দমন করে বাংলায় গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। 320 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত বাংলা সহ ভারতবর্ষের বিশাল এক অংশে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটিয়ে শাসন কার্য শুরু করে। এ সময় বাংলায় কৃষি ও বাণিজ্যের বিকাশ ঘটে। নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে বাংলায় শিক্ষার বিকাশ ঘটে। গুপ্ত শাসনামলে বাংলায় বৌদ্ধ ও জৈন ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মেরও প্রসার ঘটে। চন্দ্রগুপ্তের পর পর্যায়ক্রমে তার পুত্র সমুদ্রগুপ্ত ও নাতি বিক্রমাদিত্য গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলা শাসন করে। বিক্রমাদিত্যের মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ কন্দল ও হুন উপজাতিদের আক্রমণে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিভক্তি দেখা যায়। গুপ্ত বংশের শেষ শাসক প্রকাশ প্রভার পতনের মাধ্যমে সাম্রাজ্যের পতন ঘটে এবং ভারতবর্ষে বিভিন্ন ছোট বড় রাজ্যের উত্থান ঘটে। বাংলাতেও বিভক্তি দেখা দেয় এবং বিভিন্ন ছোট রাজ্য ও শাসকদের উত্থান ঘটে। এ সময় বাংলাতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। বাংলা অঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বসু রাজবংশের উত্থান ঘটে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলার বিভিন্ন রাজ্যগুলির মধ্যে বিশৃঙ্খল ও নেতৃত্বশূন্য অবস্থা প্রকাশ পেলে চন্দ্র বসু 550 সালে বাংলার সকল অঞ্চলকে একত্রিত করে বসু রাজবংশের শাসনে নিয়ে আসে। তবে সামরিক চাপ ও অভ্যন্তরীণ কন্দলের ফলে বসু সাম্রাজ্য বেশি দিন টিকেনি। বসু সাম্রাজ্যের পতনের পর গৌড়ের রাজা শশাঙ্ক বাংলার শাসক হন। 635 সালে গৌড়ের রাজা শশাঙ্ক বসু বংশের পতনের পর বাংলার অঞ্চলগুলো একত্রিত করে স্বাধীনভাবে কোনো সাম্রাজ্যের অধীনে না থেকে বাংলা শাসন করে। তাই বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে শশাঙ্কের নাম রয়েছে। মূলত গুপ্ত সাম্রাজ্যের পতনের ফলে শশাঙ্ক গৌড়ের রাজা হলেও বসু বংশের পতনের ফলে সে অবশিষ্ট বাংলা অঞ্চলেও নিজের শাসন বিস্তার করে। শশাঙ্ক হিন্দু ধর্মের অনুসারী ছিল। তার শাসনামলে বাংলায় হিন্দু ধর্মের বিস্তার ও বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল। শশাঙ্কের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা বাংলা যথাযথ নিয়ন্ত্রণ করতে পারেনি। শশাঙ্কের শাসনের পতনের পর বাংলায় দেব বংশের শাসনকালের উত্থান ঘটে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলা অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে দেব বংশের রাজা দেবপাল। বাংলার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে রাজা দেবপাল বাংলার বিভিন্ন অঞ্চলে স্থানীয় শাসকদের নিয়ে জোট গঠন করে বাংলা শাসন করে। তবে তার শাসনকালেও বাংলায় অস্থিরতা বিরাজমান ছিল। এ সময় বাংলায় হিন্দু ধর্মের প্রচার প্রসার ও স্থাপনার নির্মাণ দেখা দেয়। প্রশাসনিক দুর্বলতা, অভ্যন্তরীণ কোন্দল ও পাল বংশের উত্থান দেব বংশের পতনের কারণ, যার ফলস্বরূপ স্বল্প সময়ের জন্য বাংলা শাসন করেছিল দেব বংশ। 750 খ্রিস্টাব্দে বাংলায় রাজনৈতিক অস্থিরতার সময় গণপরিষদের মাধ্যমে নির্বাচিত হয়ে গোপাল বাংলার ক্ষমতায় বসে এবং শুরু হয় বাংলায় পাল শাসনামল। বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল যুগ ছিল পাল সাম্রাজ্য। পাল রাজাদের জন্ম উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল 770 থেকে 790 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ শাসন করে।
গোপাল বিভিন্ন সামরিক অভিযানে বাংলার সাথে বিহার ও ওড়িশা অঞ্চলেও তার শাসন বিস্তার করে এবং শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে। গোপাল 5টি খণ্ডে ভাগ করা বাংলাদেশকে একত্রিত করে। এ সময় গোপাল বিহার, উড়িষ্যা, কামরূপ এবং উত্তর ভারত দখল করে বাংলার সাথে একত্রিত করে। পাল বংশের জনপ্রিয় দুই রাজা ধর্মপাল ও দেবপালের সময় বাংলায় বৌদ্ধ ধর্মের বিস্তৃত হয়। বাংলার বাণিজ্য ও শিক্ষার অগ্রগতি ঘটে পাল শাসনামলে। অষ্টম থেকে দ্বাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করা পাল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বিজয় সেন পালদের ভূখণ্ড দখল করে সেন রাজবংশের উত্থান ঘটায়। সেনরা ছিল মূলত ব্রাহ্মণ। তাদের আবির্ভাবে পালদের বৌদ্ধ ধর্মের অবসান ঘটে বাংলায় এবং হিন্দু ধর্মের যুগ শুরু হয়। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন পাল রাজাদের অধীনে দক্ষিণবঙ্গের এক সামন্ত প্রভু ছিলেন, যিনি তার নিজ বাহুবলে পালদের সাম্রাজ্য দখল করতে থাকে। তিনি উত্তরবঙ্গে এক যুদ্ধে পাল সম্রাট মদন পালকে পরাজিত করে বাংলার রাজধানী গৌড় দখল করেন। বিজয় সেনের পর তার ছেলে বল্লাল সেন এবং পরবর্তীতে নাতি লক্ষণ সেন বাংলা শাসন করে। 1204 সালে বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ চালিয়ে লক্ষণ সেনকে পরাজিত করেন এবং সেন সাম্রাজ্যের রাজধানী নদিয়া দখল করেন। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে সেনরা বাংলা শাসন করে। সেন সাম্রাজ্যের পতনের পর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা পায়, তবে মুসলমানরা পূর্ববঙ্গ জয় করতে ব্যর্থ হয়। বখতিয়ার খিলজির আক্রমণে লক্ষণ সেন পূর্ববঙ্গে আশ্রয় গ্রহণ করে। সেন বংশের চূড়ান্ত পতন ও বাংলায় তুর্কিদের উত্থানের আগে বাংলা অঞ্চল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে স্থানীয় রাজাদের শাসনের অধীনে চলে যায়। যেমন বঙ্গ, বরেন্দ্র ও রাঢ় অঞ্চলে স্থানীয় শাসকরা নিজের অঞ্চল ধরে রাখতে ও প্রসারিত করার চেষ্টা করে। বাংলার বরেন্দ্র অঞ্চলের শাসকেরা অনেক সময় বিদ্রোহ করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতেন। বাংলার বিভিন্ন অঞ্চলে স্থানীয় ও দুর্বল শাসক থাকলেও কেন্দ্রীয় শাসনের অভাব ছিল। বাংলার চট্টগ্রাম ও আরাকান মিলে দেব সাম্রাজ্যের আবির্ভাব ছিল, যারা ছিলেন হিন্দু শাসক। মূলত সেনদের সামন্ত রাজ্যকে পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়ে চট্টগ্রাম ও আরাকানে দেব সাম্রাজ্যের উত্থান ঘটে। বখতিয়ার খিলজির আক্রমণে লক্ষণ সেন পূর্ববঙ্গে আশ্রয় নেয়। বখতিয়ার খিলজির বাংলা দখল ছিল ক্ষণস্থায়ী। মূলত সেন সাম্রাজ্যের শাসনের চির অবসান ঘটিয়ে দেব বংশের রাজা দশরথ দেব পূর্ববঙ্গ দখল করে নেন এবং দিল্লির সুলতান গিয়াসুদ্দিনের সাথে মিত্রতা এবং বাংলার বাকি অংশের শাসনকারী মুকিজউদ্দিন তুগলককে পরাজিত করে বাংলায় পুনরায় হিন্দু সাম্রাজ্যের আবির্ভাব ঘটান। তবে দেব বংশ কিছু সময় বাংলা শাসন করতে পেরেছিল। মাহমুদ শাহী সুলতান ফিরোজ শাহের আক্রমণে দেব রাজবংশের পতন হয়।